এর খবর কি? লাকি না নাম? জি স্যার, লাকি। লাকি আছো কেমন? লাকি ভালোই। ও তোর শ্বশুর বাড়ি এখন ঢাকায়? কি অবস্থা ওর সাথে আর কি, মানে না না না, বরিশালেই তো। আমি ঠিক জানি না স্যার। ওই আচ্ছা, লাকি আমার কথা নিজেই কি বলো। শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ শোনা যায়, এখন শোনা যায়, বলো। ও লাকি আছো কোথায়? আচ্ছা, আমি ঠিক স্যার জানি না। বরিশালেই আছি, শ্বশুর বাড়িতে। ও, তো ঢাকা হয়েছে তোমাদের বাড়ি? হ্যাঁ, ঢাকা আমার বাবার বাড়ি। ঢাকা আজকেই বাবার যাব বাড়ি। ঢাকায়, আমার ছোট চাচা আসছে নিতে। তাই? ও, হ্যাঁ। তোমরা নিজেদের মধ্যে একটু কথাটা তো বলো, তোমাদের ওই মধ্যে তো দেখছি আসলে লাকি। অনেকদিন ওই ভালো অনেকদিন আছো? দেখা সাক্ষাৎ নাই। হ্যাঁ যে এসে আসলে ঝুমের এই একটাই যে আসলে দেখাটা হয়, কথা হয়। আর হ্যাঁ ওই রেকর্ড ক্লাস হয়েছে তো ওয়ান ওয়ে ক্লাস, কোনো কিছুই অত মানে আমার কাছে অত প্রাণবন্ত মনে হয় না আর কি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। লাবণী আছো ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই আছি। ও, লকডাউনে সবাই কত মোটা হয়ে গেছে, খালি আমি একাই শুকনা আছি। আমাকে আমিও মোটা শুকনা আছি। দেখায়, মানুষ আমাকে মোটা দেখায়, কিন্তু আমি অনেক শুকায় গেছি। তাই? এসে মানুষ আরো শুকনো থাকার জন্য কত চেষ্টা সাধনা করে, কে চায় মোটা স্যার আমি হইতে মোটা বলো? ওর জন্য সাধনা করতেছি, ওই কিন্তু তুমি যা, কাজে একদম না। ঠিক আছে, তোমার আবার মোটা হওয়ার দরকার নেই। অন্তরা কি হয়েছে? আর এমনিতে শাহজাদি ও মনে হয় মোবাইল নাই, শাহজাদি নষ্ট, কুলসুম তো ঢাকায়। আর কে আছে? আর কেউ আর আসার সম্ভাবনা আছে? আর স্যার গ্রুপে তো জানাই দিলাম, এখন জানি না কে আসে না আসে। ঐশ্বরিয়া? তুলি কই? তুলি? হ্যাঁ, ঐশ্বরিয়া কই? হ্যাঁ, তুলির তো আসার কথা। তৃষ্ণা ঢুকতে পারতেছে না। হ্যাঁ আমি আছি। হ্যাঁ ঐশ্বরিয়া, কার সবাই কার ভালো হাই আসল, আছো? তুলি। কার কার হ্যাঁ আসল কথা ভালো, ছিল? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুলির ভিডিও অফ। হ্যাঁ, অফ করে রাখছি। আচ্ছা, এই সব তো গিটার বাজায় কে? গিটারের কিছু কত কিছু হয় এখানে, একটা সাউন্ড একটা প্রবলেম হয়ে যায়। সাউন্ডটা সবাই হ্যাঁ, একটু মিউট করে রাখবা, যখন কথা বলা দরকার বুঝছো সবাই মিউট করে রাখবা, যখন কথা বলা দরকার তখন আনমিউট করবা, আচ্ছা। তাহলে সুবিধা হবে। এমনিতে মিউট সবসময় মিউট রাখবা, তা না হলে অবাঞ্ছিত কিছু শব্দ চলে আসে, যেটা ইন্টারমিডিয়েটে বেশি ঝামেলা হয়। প্রায় 80জন তৃষ্ণা স্টুডেন্ট থাকে। সরি বলতে চাই। বলো। মিউট কি স্যার আমরা করে রাখবো নাকি আপনি? না, তোমরা করে রাখবা, তোমাদেরকে আমি করে দিলে আবার তোমরা কথা বললে সেটা আনমিউট হয়ে যায়, ওটা আচ্ছা, লাভ নাই। আমরা যদি মিউট করে রাখি তাহলে আপনার কথা কি শুনতে পারবো? হ্যাঁ, আমার কথা এখনই তুমি ট্রাই করো, মিউট করিয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, মিউট করিয়া তারপর আমার কথা তো সবই শুনবা, তোমাদেরটা শোনা যাবে না, কিন্তু তোমাদের যদি আনমিউট থাকে আর আমি যদি মিউট করি তাহলে আবার সেটা কি হয়ে যায়, আনমিউট হয়ে যায়, সেখানে সমস্যা হয় না। তোমার কথা এখন স্যার শোনা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোহার কথা শোনা যায় না, কিন্তু তোহা আচ্ছা শোনো না। আচ্ছা, ঠিক আছে। এই হ্যাঁ তো, হ্যাঁ তাহলে হ্যাঁ, এইটা হচ্ছে ভালো সুযোগ। ট্রাই সবাই, করে দেখলাম। হ্যাঁ সবাই আনমিউট করে রাখবা, যখন কথা বলার প্রয়োজন আসবে, সরি, সবাই মিউট করে রাখবা, যখন কথা বলার প্রয়োজন আসবে তখন আনমিউট করবা। আচ্ছা, মনিরা অনেকক্ষণ ধরে ঢুকতেছে বা ঢুকতে পারতেছে না, ভালোই কি তো ব্যাপার 10 জন। জান্নাত, তুমি সকাল সকালে তো মেকআপ করে আসছো কেন? জান্নাত কই আমি মেকআপ করছি? ও, ও যার যার নাম সেট করতে পারো, নাম ওই জি জান্নাত, স্যার। নাম সেট করে দাও। তোমার কি যে হ্যাঁ আমার নাম তো লাকির জায়গায় ওপ্পো তোমার হয়ে অফ গেছে। করছে, ওটা ঠিক করা যায়। সকালে আমার হাজবেন্ডের গুগল দিয়ে মানে আমার এই করা সবকিছু, তো পরে দেখি নাইম আহমেদ আসে জুমে অ্যাপে ঢুকলে, আমি বলি স্যার তো আমার ক্লাসে জয়েন দিবে না, কান্নাকাটি শুরু করে দিছে। পরে আমার ভাই ঠিক করে দিছে, এরপরে ঢুকতে পারছি। ওটা অপশন আছে। নাইম আহমেদ আসে। হ্যাঁ হ্যাঁ, শুরুতে নাইম তোমরা তো আহমেদ আসে। তোমরা তো খুব ভালোভাবে ঢুকছো, শুরুতে আমার কত ঝামেলা হয়েছে, এই পারি না সেই পারি না, তারপরে ওই ইন্টারমিডিয়েট মেয়েদেরকে পড়াইতাম, ওই মেয়ের আমারে শিখাইছে মোটামুটি ঝুম কেমনে চালায়, ও কি হয়।
থাক ওরা স্যার তো আবার ভালোই হয়েছে, expert। এখন একটু মানে ওরা সবাইকে expert। দেখা যাবে। হ্যাঁ, সেটাই আমি আসলে ওই ইস্যু করছিলাম যে তো দেখা হোক আর একটা ইফেক্টিভ ক্লাস হোক। আচ্ছা, ক্লাসের লেন যদি বড় হয় তাহলে তো সমস্যা নাই, কার কোনো ব্যস্ততা আছে কিনা, বেশি বড় করার চেষ্টা করবো না। যেমন আসলে ঝুমে হুম। ঢুকলে একটা ইন্ট্রোডিউস বা অনেকদিন পর দেখা পরিচয় কথাবার্তা এমনিতে একটু সময় চলে যায়। তাহলে আমরা শুরু করে দিই না? কে জানি আসে আর যায়, তুলি আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাসটা কিসের উপরে নিয়েছিলাম, এটা খেলা আছে? আমরা কোন কি পড়ি আমরা, সহজ কথা, আমি কি পড়াতে ছিলাম তোমাদের ফোর্থ ইয়ারে? দেখি বিষয়টার নাম স্যার কি বলতে পারো? বেশি বিষয়ের নাম কি আহ, বলতে পারো? আন্তর্জাতিক অর্থনীতি পার্ট 2, এটার বুঝছি। একটা ক্লাস ছিল, বাট সেটা আমি কোনটা আপনি নিচ্ছি? নিছিলেন। আপনি কোনটা নিছিলেন? স্যার আমরা এতদিন অনেক পড়াশোনা শিল্প। করছি, এর জন্য সাবজেক্টের নাম মনে নাই। তাই শিল্প রিলেটেড কোন একটা সাবজেক্ট। তোমার শিল্প অর্থনীতি আমি পড়াইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিল্প শিল্প অর্থনীতি। অর্থনীতি, যাই হোক এটা ভুলে যাইতেই পারো, অনেকদিন আগের বিষয় তো। সাবজেক্টকে আরো অনেক স্যারেরা পড়ায়, স্যার ম্যাডামরা আরো পড়াচ্ছে, সুতরাং হ্যাঁ, এটা এর দেওয়া জন্য লাগবে আর না। কি কনফিউজ হয়ে গেছে যে কে শিল্প কোন সাবজেক্ট অর্থনীতির আর কি আমরা পড়াইছে। শিল্প অর্থনীতির আমরা ধারণাগত বিষয়গুলি নিয়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ ফার্স্ট অধ্যায়। পিছনে আমরা যেটা আলোচনা করছি সেটার মধ্যে ছিল শিল্প কাকে বলে, অর্থাৎ ইউনিট কাকে বলে, তোমার ফার্ম কাকে বলে, শিল্প কাকে বলে, মানে এগুলো ছিল না? এবং ফার্মের বৈশিষ্ট্য, শিল্পের বৈশিষ্ট্য, ফার্ম আর শিল্পের মধ্যে পার্থক্য। তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ মোটামুটি তোমরা ভালোই রেসপন্স করছো। ও, বাড়ির কাজ ভালোই রেসপন্স করছো, যাই হোক যেভাবেই করো করছো। আসলে আজকের পিছনের অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, পিছনে যেটা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব মূলত বিভিন্ন প্রকার শিল্প। তাহলে আমি এখন স্ক্রিনশটে চলে, মানে শেয়ার স্ক্রিনে চলে যাই, সেখানে আমরা কি করি দেখি। শিল্প অর্থনীতি, এটা হচ্ছে আজকে তাহলে আমার এটা হবে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস তো আমি একটু যত্ন করে নেওয়ার চেষ্টা করছি, নাহলে বোর্ডে যাইতাম। আচ্ছা, প্রথম ক্লাস বলতে ঝুমের প্রথম ক্লাস। স্ক্রিনে যা লেখা আছে সেটা আসছে কিনা? স্ক্রিনে লেখা দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে দেখা যাইতেছে। আচ্ছা, প্রথমেই দেখো যে আমরা আজকে তাহলে কি পড়বো। আমরা পড়তেছিলাম যে শিল্প অর্থনীতির প্রথম অধ্যায় বা ধারণাগত বিষয়গুলি, এটার উপরে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথমে আগেই বলছি আমরা শিল্প, তারপর ফার্ম, ইউনিট, এগুলা সম্পর্কে জেনেছি, এগুলার বিভিন্ন পার্থক্য জেনেছি একটার সাথে আর একটার, তারপরের বৈশিষ্ট্যগুলা জানছি। তাহলে দেখো, প্রথমেই অনেক কথার পরেও আবার একটু শুভেচ্ছা জানাই তোমাদের, ফরমাল শুভেচ্ছা। এই ক্লাস তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আচ্ছা, প্রথমেই তাহলে আমরা দেখো যে আজকে তোমাদের এটা চতুর্থ বর্ষের শিল্প অর্থনীতির ধারণাগত বিষয়গুলির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা যেটা পড়বো সেটা একটু দেখে নেই, আমরা কি কি পড়বো আজকে। প্রথমে আছে ব্যবসা সংগঠন কি, অর্থাৎ আমরা ব্যবসা সংগঠন, এটাকে যদি আমরা দ্বিতীয় পার্টি বলি, শিল্প অর্থনীতির প্রথম অংশটা ছিল গত ক্লাসে, আর আজকে অর্থাৎ ব্যবসা সংগঠন, এইটা নিয়ে কথা বলবো। আর বিভিন্ন প্রকারের ব্যবসা সংগঠন, মূলত আজকে তোমাদেরকে একটা ছক দেখাবো, সেই ছকটাকে যদি তুমি আয়ত্ত করতে পারো, ছকটাই হচ্ছে এই পুরো আলোচনাটার আজকের বিষয়বস্তু। তাহলে আমরা প্রথমেই আসি, কেউ আমাকে একটু ধারণা দাও যে ব্যবসা সংগঠন বলতে আসলে কি বোঝায়, বা শুধু সংগঠন বলতে কি বোঝায়। ব্যবসা সংগঠন আর সংগঠন কাছাকাছি ধারণাই, কেউ একটু বলতে পারো যে সংগঠন কি? সংগঠনের নাম কোথাও পাইছো কিনা? ওরিড হওয়ার কিছু নাই, না স্যার পারলেও পাইছি তো, বাট
সংগঠন মানে প্রতিষ্ঠা বোঝায়, মানে যেখানে সবাই মিলে একসাথে কাজ করে। হ্যাঁ, একটা এই type এর। সবাই মিলে একসাথে মানে জয়েন হয়ে আর কি একটা কোনো কিছু করলে আচ্ছা, সেটা। এর আগে আমাকে একটু বলো তো, এটা অনেকদিন ধরে মরিচা পড়ে গেছে মনে হয়। আচ্ছা, উৎপাদনের উপকরণ কয়টা? স্যার চারটি না? হ্যাঁ, 4টি। কি কি বলো? চারটি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে হ্যাঁ, এই সংগঠন ভূমি, আছে? শ্রম, মূলধন, সংগঠন। সংগঠন এখানে আসছে না? তাহলে সংগঠন জি হচ্ছে স্যার। উৎপাদনের একটা জি উপকরণ। স্যার। তাহলে এটা তো বলা যায় সংগঠন হচ্ছে একটা উৎপাদনের উপকরণ। এরপর বলো, তোমরা যখন সংগঠনের বলছিলা ওই যে আমরা যখন এই ভূমি কাকে বলে, শ্রম কাকে বলে, মূলধন কাকে বলে, সংগঠন কাকে বলে, এগুলো নিয়ে আমরা ওইখানেও তাহলে সংগঠন কি এরকম একটা ধারণা ছিল। এখন ওইখান থেকে একটু বলার চেষ্টা করো তো সংগঠন আসলে কি। স্যার ভুলে গেছি। ভুলে গেছো? সংগঠন সহজ জিনিস। 4টা উপকরণ, স্যার ভূমি, ভূমি এর আগে 3টে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই সংগঠন হচ্ছে একদম সংগঠন সর্বশেষ উপাদান। তো এই উপাদানটার কাজ সর্বশেষ হচ্ছে উপাদান। ওই যে আগের 3টে উপাদান আছে সেই উপাদান 3টাকে উৎপাদন কাজে সংগ্রহ করা এবং উৎপাদন কাজে ব্যবহার করা। অর্থাৎ ভূমি, শ্রম এবং মূলধনকে সংগ্রহ করা, উৎপাদন কাজে ব্যবহার করার কাজটাই হচ্ছে সংগঠন। ক্লিয়ার? এটা পড়ছো তোমরা, জানো। আবার দেখো, উৎপাদন কাজে জি ব্যবহৃত স্যার জানি। ভূমি, ভূমি, শ্রম ও মূলধনকে উৎপাদন কাজে ব্যবহার করার কার্যক্রমই হচ্ছে সংগঠন। অর্থাৎ এইগুলোকে 3টার মধ্যে যে সমন্বয় সাধন করে, 3টাকে যখন সে একত্রিত করে উৎপাদন কাজে ব্যবহার করে, সেই হচ্ছে সংগঠন। তাহলে দেখে নাও, তাহলে আমরা একটু সংগঠনটা দেখি। তাহলে এইখানেই দেখো যে উৎপাদনের প্রয়োজনীয় উপকরণগুলোর সমন্বয় সাধনের কাজ হচ্ছে ব্যবসা সংগঠন। সংগঠন এখানে ব্যবসা সংগঠন মানে প্রয়োজনীয় উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম এবং মূলধন, এই 3টাকে সমন্বয় করে উৎপাদন কাজে ব্যবহার করে সংগঠন, যেটা আমরা বলতেছিলাম, একদম সিম্পল এবং সহজ সংজ্ঞা। এরপর আর একটু যদি ডিটেলস বলো, তাহলে দেখো যে এখানে যে অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত ভূমি, শ্রম এবং মূলধনের সমন্বয় সাধন এবং এদের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনার কাজই হচ্ছে ব্যবসা সংগঠন। আমরা ব্যবসা সংগঠন নিয়ে কথা বলতেছি, যেটার ইংলিশ হচ্ছে বিজনেস অর্গানাইজেশন। এইটা দেখো, এখনই তুমি মাথায় আবার নতুন করে সেট করে নাও, এটা কি? এটা এমন জটিল কোনো জিনিস না। যে ব্যবসা সংগঠন বলতে মূলত উৎপাদন কাজে ব্যবহৃত ভূমি, শ্রম, মূলধনের মধ্যে সমন্বয় সাধন করা এবং এদের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা। ঠিক আছে, সামনে যাব। ই করে দেখো নাও। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এই যে এখন আমি একটা তালিকা দেখাবো। এই তালিকাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার আমি তো ভিডিও দেব। যদি তোমার দরকার হয় পিডিএফ আমি তোমাদেরকে গ্রুপে আমি পিডিএফ করে দেবো, তাহলে 2 দিক দিয়ে তোমার সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রথমেই দেখো, ব্যবসা সংগঠনকে আমরা 3টা দিক থেকে বিবেচনা করা যায় এই ছক অনুসারে। এটাকে আমি আরো একটু ইলাবোরেট করতে পারতাম, সেটাকে আমি পরে আলোচনা করব। প্রথমেই তাহলে দেখা যাচ্ছে এখানে 3টা ভাগে ভাগ করা যায়। দেখো যে 3টা ভাগে ভাগ করা কি। তাহলে ব্যক্তিগত খাত, সরকারি খাত, যৌথ খাত। ব্যক্তিগত খাত অর্থাৎ হচ্ছে যেই সংগঠন ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত এবং ব্যক্তি কর্তৃক পরিচালিত। অর্থাৎ ব্যক্তি যেই সংগঠনটা প্রতিষ্ঠা করে এবং পরিচালনা করে ব্যক্তির নিজস্ব ধ্যান ধারণা চিন্তা ভাবনার মাধ্যমে, সেটা হচ্ছে ব্যক্তিগত সংগঠন। তাহলে সরকারি সংগঠন কি? সরকার কর্তৃক প্রতিষ্ঠিত, সরকারের নীতিমালা যেখানে বাস্তবায়িত হয় তাই সরকারি সংগঠন, সহজভাবে কথা বলা যায়। তবে সরকারি সংগঠনের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত একটা প্রতিষ্ঠানও সরকারি প্রতিষ্ঠান হতে পারে। কিভাবে? সরকার যদি সেটাকে তার নিজের করে নিয়ে যায়। হ্যাঁ, যেমন বেসরকারি একটা কলেজ, অর্থাৎ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান করছে, বেসরকারি উদ্যোগে একটা কলেজ হয়েছে, পরবর্তীতে সরকার একটি বিশেষ ঘোষণার মাধ্যমে সেই কলেজটাকে সরকারি করে নিল, অর্থাৎ জাতীয়করণ করে নিয়ে গেছে। তাহলে তাহলে এটা হচ্ছে যে ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত, যা পরবর্তীতে সরকারি করা হয়, অথবা
সরকার কর্তৃক প্রতিষ্ঠিত যেখানে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ আইন অর্থাৎ সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়, সেটাই হচ্ছে সরকারি খাত। আর যৌথ খাত তো বোঝাই যায় এই ব্যক্তি আর সরকার মিলে যেই খাতটা পরিচালনা করে অথবা মিলে যেই খাতটা প্রতিষ্ঠা করে, অর্থাৎ এই দুই ব্যক্তিগত খাত এবং সরকারি খাত এই দুইটার সমন্বয়ে যে খাতটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার যৌথ খাত। তাহলে দেখো যৌথ- আমার ছেলের একটু একটু wait করো। হে বেবিরা, হোয়াটসঅ্যাপ, কোথায় তোমরা? তোমাদেরকে একটু দেখি। হ্যালো গাইস, তোমাদের কি অবস্থা? আরে স্যার তো সব নাই, ছড়াতে কেমনে শুনবে? এই তুলি, আরে কই তুই? ও আচ্ছা। এই তোমার খালা। বাবু কই? এই কে কে আছে? friend সবাইকে না বলতে- দেখা যায় না। হাই। Hi everyone. Hi friends. আচ্ছা, ওরে তাহলে দেখো আমরা একটু ইন্ট্রোডিউস করলাম এতক্ষণ। হ্যাঁ ভালো করো, তোমরা কথা বলো, এইটাই তো আসলে আয়োজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জানো? কলি। কলি। হ্যাঁ, তারপর আছো কেমন? টিচার। এই তো ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আচ্ছা, কে কে কি জানি আসে আর যায়, এরকম দুইজন আছে, নেটওয়ার্ক পায় তো পায় না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখো এই ব্যক্তিগত খাত, তোমার সরকারি খাত এবং যৌথ খাত, এটা মোটামুটি আমরা দেখছি, আমরা ছুলুই যাই একদম, তাহলে এটার মধ্যে কোনো সমস্যা নাই। এরপরে আমরা আর একটু ক্লিক করে দেখি। আসলে দেখো এটা নিয়ে আমি একটু যেটা বলতে চাইছিলাম, এটা আসলে কি মালিকানার ভিত্তিতে, এটা আপাতত আমরা যেটা ভাগ করছি মালিকানার ভিত্তিতে, অর্থাৎ যেই সংগঠনের মালিক হচ্ছে ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিগত খাতে সংগঠন হয়, সরকারি খাতে সংগঠন হয়, আর যৌথ খাতে সংগঠন হয়। এরপরেরটা আসো যে আবার ব্যক্তিগত খাতকে দুটো ভাগে ভাগ করা যায়, যেহেতু এখানে দুটো আছে, দুটো ভাগে ভাগ করা যায়। সেই দুটো কি একটু দেখো, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা আর একটা হচ্ছে যৌথ মালিকানা। অর্থাৎ এক ব্যক্তি যদি কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সংগঠন গড়ে তোলে তাহলে সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা। এখানে একক ব্যক্তি মালিকানা কথাটা লিখলেও সমস্যা নাই। একক ব্যক্তি মালিকানা অর্থাৎ যেই প্রতিষ্ঠানের মালিক মাত্র একজন ব্যক্তি, ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের সমস্ত মূলধন জোগাড় করে, তারপর সমস্ত দায়িত্ব সে নিজে পালন করে, তত্ত্বাবধায়ক হিসেবে নিজে দায়িত্ব পালন করে, তাহলে সেটা হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠান। তার কর্মচারী অনেকজন থাকতে পারে, সেটা আলাদা কিন্তু অ্যাজ এ অর্গানাইজার সে একা অর্গানাইজার। আর যৌথ মালিকানা হচ্ছে যে কয়েকজন ব্যক্তি মিলে, অর্থাৎ একাধিক ব্যক্তি। তোমরা একটু মিউট করে নাও, কারটা যেন আনমিউট আছে, ওই যে তরকারি বেচে সেই তরকারি বেচার শব্দ হইতেছে, আনমিউট করে নাও, আনমিউট। হ্যাঁ, যার আনমিউট করো, প্রয়োজন হলে মিউট করবা। আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ ধন্যবাদ, মিউট হয়েছে। আচ্ছা, এরপর দেখো, তাহলে যৌথ মালিকানা হচ্ছে কি, তাহলে একাধিক ব্যক্তি মিলে যেই প্রতিষ্ঠানটা গড়ে তুলবে বা যেই সংগঠনটা গড়ে তুলবে, এটার মধ্যে এমন জটিল কিছু নাই। এখন দেখো এরপরে আমরা যদি একটু আগাই, আর সরকারি খাতটাকে তিন ভাগে ভাগ করা যায়, এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে এগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো। একটা হচ্ছে পাবলিক কর্পোরেশন, সরকারি কর্পোরেশন, আর একটা হচ্ছে বিভাগীয় সংগঠন। আবার দেখো পাবলিক কর্পোরেশন, সরকারি কর্পোরেশন, আর একটা হচ্ছে বিভাগীয় সংগঠন। আচ্ছা, পাবলিক কর্পোরেশন একটু ধারণা দেই, যদিও আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। পাবলিক কর্পোরেশন তোমার বলতে বোঝায় যে তোমার এই বিএডিসি, তারপরে জীবন বীমা, এইগুলা। আর সরকারি কর্পোরেশন হচ্ছে যেই কোম্পানির মালিকানার শতকরা 51%, অর্থাৎ অর্ধেকের বেশি সরকারি, সেটা হচ্ছে সরকারি কর্পোরেশন। আর বিভাগীয় সংগঠন, এটা নিয়ে পরে কথা বলবো, এই জন্য এখন যদি নাও বোঝো সামনে এটা আসবে। আর বিভাগীয় সংগঠন হচ্ছে যেই সংগঠন সরাসরি বিভাগ কর্তৃক পরিচালিত। বিভাগ কর্তৃক মানে কারা? মন্ত্রণালয়ের অধীনে যেমন অনেক ধরনের বিভাগ থাকে, যেমন ডাক বিভাগ, সেতু ও সড়ক বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, এইগুলো হচ্ছে বিভাগীয় সংগঠন। এগুলো হচ্ছে বিভাগীয় সংগঠন, যেটা নিয়ে আমরা আলোচনা করব সামনে, এগুলো সবই নিয়ে আলোচনা করব। এরপর দেখো, এটা হচ্ছে কি যৌথ মালিকানা, অর্থাৎ যেই কোম্পানির মালিকানায় একাধিক, এইগুলোরে আবার
তিনটা ভাগে ভাগ করা যায়। সেটা একটু দেখে নাও। পার্টনারশিপ, যেটাকে বাংলায় বলা হয় অংশীদারি কারবার। যে কারবারে 2 থেকে 20 জন সদস্য থাকে আর ব্যাংকিং খাতে 2 থেকে 10 জন থাকে, সেটা হচ্ছে পার্টনারশিপ। এই পার্টনারশিপের মূল হচ্ছে মানুষ একটা চুক্তির মাধ্যমে এই কোম্পানিটা গঠন করে। যেমন 4 জন ব্যক্তি মিলে একটা চুক্তি করলো, চুক্তি করে এই তোমার অংশীদারি কারবারটা তোমার গঠন হয়। মিউট করে নাও। এরপর হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি, যেটাকে বাংলায় বলা হয় যৌথ মূলধনী কারবার। যেটাকে বাংলায় বলা হয় যৌথ মূলধনী কারবার, অর্থাৎ এখানে অনেক ধরনের মূলধন থাকে। এখানে সদস্য সংখ্যা পার্টনারশিপের চেয়ে অনেক বেশি থাকে। আর সমবায়, সমবায় কথার মধ্যে তিনটা ওয়ার্ড আসবে: সমান দায়িত্ব, সমান অধিকার, সমান দায়িত্ব এবং সমান অধিকারের ভিত্তিতে যেই কোম্পানিটা প্রতিষ্ঠিত হবে, যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে। সমান দায়িত্ব আর সমান অধিকার আর সমান, সবকিছু সমান সমান হবে এক্ষেত্রে। এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো, তো এই জন্য একটু দ্রুত আগাই। এরপরে দেখো, এটা রাখি কোথায়? আচ্ছা, এরপরে দেখো পার্টনারশিপকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেই পার্টনারশিপটা একটা হচ্ছে সাধারণ পার্টনারশিপ আর একটা হচ্ছে সীমিত পার্টনারশিপ। এটা নিয়েও সামনে কথা বলবো। সাধারণ পার্টনারশিপ তারপর একটু টাচ দেই। সাধারণ পার্টনারশিপ হচ্ছে যেখানে একজনের দায় থাকে না, সবাই দায় সমানভাবে ভাগ করে নেয়। আর সীমিত পার্টনারশিপ অর্থাৎ দায় যদি একজনের থাকে, পরে কথা বলবো এটা নিয়ে। আর জয়েন্ট এক্সচেঞ্জ, এটাকেও 2 ভাগে ভাগ করা যায়। জয়েন্ট স্টক কোম্পানি, একটা হচ্ছে তোমার পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর সমবায়কেও 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার উৎপাদন সমবায় আর একটা হচ্ছে ভোক্তা সমবায়। অর্থাৎ উৎপাদকরা মিলে যদি একটা সমবায় কারবার গঠন করে তাহলে সেটা হয় উৎপাদন সমবায়, আর ভোক্তারা মিলে যদি একটা কারবার গঠন করে তাহলে হচ্ছে ভোক্তা। এই চারটাকে দেখো, এই চারটা একটু ভালো করে লক্ষ্য করো। রাখারই জায়গা হয় না, এটা ছোট করে ফেলাই না। গুড। আচ্ছা, এইবার দেখো এই পুরো ছকটাকে একবার একটু দেখে নাও। আজকে মূলত আমরা এইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এ তো তোমাদের ক্লাসের রেকর্ডিং যাবে, আবার দরকার হলে আমি পিডিএফ করে দেবো, সুতরাং এগুলো তুমি বাসায় দেখতে পারবা। আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এরপর দেখো প্রথমে ব্যক্তি মালিকানা যে আমরা বলছিলাম সেইটা নিয়ে একটু কথা বলি। যে ব্যক্তি মালিকানা কয় ভাগে ভাগ করা যেত? এই পাশে কি থাকতো? কয় ভাগে ভাগ করা গেছে বলো? মানে সরি, তোমার মালিকানার ভিত্তিতে সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়? পিছনেই যে আলোচনা করলাম, মালিকানার ভিত্তিতে কয় ভাগে? একদম প্রথম লাইনটা, ব্যক্তি মালিকানা, সরকারি মালিকানা, সরকারি খাত আর যৌথ, নাকি? তোমরা কি কথা শোনো আমার? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার, সেই শুনতেছি। এই ব্যক্তিগত খাত, সরকারি খাত, যৌথ খাত, পিছনে যেটা ছেড়ে আসছি সেটাই ওই যে আগে বললাম যে ওই সবটাই আমরা এখন একটু বিশ্লেষণ করব। তাহলে দেখো, মালিকানার ভিত্তিতে সংগঠনকে 3 ভাগে ভাগ করা যায়: ব্যক্তিগত খাত, সরকারি খাত আর যৌথ খাত। এটাকে আরো ডিটেলসে বলতে পারো ব্যক্তিগত খাতের সংগঠন, সরকারি খাতের সংগঠন, যৌথ খাতের সংগঠন, বা ব্যক্তিগত সংগঠন, সরকারি সংগঠন, যৌথ সংগঠন, যেভাবেই তুমি বলো তাহলে অসুবিধা নেই। এরপরে আসো ব্যক্তিগত খাত বা ব্যক্তিগত সংগঠন, অর্থাৎ যেই সংগঠনটা ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত, ব্যক্তি কর্তৃক পরিচালিত, ওই সংগঠনের সমস্ত দায় সাইলেন্স করে নাও। পাপিয়া, কার জানি সাগর বলতেছে। হ্যাঁ হ্যাঁ, পাপিয়ার মোবাইল, জি ভাই। হ্যাঁ পাপিয়ার সাইলেন্স করে নাও। তাহলে যেই সংগঠনের, খেয়াল করো, যেই সংগঠনের প্রতিষ্ঠা হচ্ছে ব্যক্তি, যেই সংগঠনের সকল দায় দায়িত্ব তোমার ব্যক্তির ইচ্ছাধীনে পরিচালিত হয়, তাহলে সেই সংগঠন হচ্ছে ব্যক্তি, তার মুনাফা ব্যক্তি নেয়। এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কি? তোমার মুনাফা অর্জন করা, মুনাফা অর্জন করা। তাহলে
সেটা হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠান। পাপিয়া সাইলেন্স করে নাও। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ না এরপর তোমারটা আনমিউট আছে, একদম মিউট করে নাও তুমি। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগত খাত। এখন ব্যক্তিগত খাত বলতে এটা কি কি বোঝায়? যেমন ধরো, অর্থাৎ বেসরকারি খাত এটাকে কিন্তু বলা যায়। একজন ব্যক্তি একটা মানে চায়ের দোকান দিল, অর্থাৎ সে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে, এটা ব্যক্তিগত খাত। আবার কয়েকজন ব্যক্তি মিলে এটা করছে, সেটাও ব্যক্তিগত খাত। ওই যে আমরা পিছনে দেখছিলাম, আবার সামনেও দেখবো, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, সেটা পরে আসি। আর সরকারি খাত যেটাকে বলছিলাম, যেটা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত অথবা ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কোনো একটা আইনের মাধ্যমে বা অত্যাদেশের মাধ্যমে সেটা সরকার তার নিজের করে নিয়েছে। এই ধরনের খাতগুলো হচ্ছে সরকারি খাত। এর মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবে, অর্থাৎ সরকারের ইচ্ছাগুলো এখানে বাস্তবায়িত হবে। আর সরকারের ইচ্ছাটা কি? সরকারের ইচ্ছে কিন্তু মুনাফা না, সরকারের ইচ্ছা হচ্ছে কল্যাণ, জনকল্যাণ সাধন করবে। তার সরকারি খাতের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন। আর যৌথ হচ্ছে যেটাকে বলা হয় পিপি, অর্থাৎ পাবলিক আর প্রাইভেট দুটো মিলে যেটা হয়, সেটা হচ্ছে তোমার যৌথ খাত। তাহলে যৌথ খাত হচ্ছে যেই খাতে বা যেই সংগঠনে সরকারের অংশীদারিত্ব থাকবে এবং ব্যক্তির অংশীদারিত্ব থাকবে, অর্থাৎ সরকার এবং ব্যক্তি এই দুই খাতের অস্তিত্ব যেই খাতের মধ্যে যৌথভাবে থাকবে সেটা হচ্ছে যৌথ খাত। এখন দেখো, এটা তো আমি মানে সুন্দর করে লেখাই আছে, তখন কথা বলি। আচ্ছা দেখো, ব্যক্তির উদ্দেশ্যে স্থাপিত এবং ব্যক্তির ইচ্ছায় পরিচালিত, এর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বিভিন্ন ধরনের বেসরকারি ফার্ম এবং শিল্প, এটা হচ্ছে উদাহরণ। যেটা আমি বলছি কথাটা সেটাই আবার দেখো, ব্যক্তির উদ্দেশ্যে এবং স্থাপিত এবং ব্যক্তির ইচ্ছায় পরিচালিত, মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা। আর এই ধরনের ফার্মগুলো হচ্ছে তোমার কি? ব্যক্তিগত ফার্ম, যেমন বিভিন্ন বেসরকারি ফার্ম, বিভিন্ন বেসরকারি শিল্প। আর সরকারি খাত, পাপিয়া তুমি আনমিউট করো, একদম আনমিউট করে দাও, তোমারই শব্দ আসছে এখানে। হ্যাঁ, সরকারি খাত যেটা নিয়ে আমরা বলছিলাম, দেখো, সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত, যা সরকারি আদেশে জাতীয়কৃত, অর্থাৎ সরকার নিজের করে নিয়েছে এবং সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সরকারি উদ্দেশ্যে পরিচালিত, অর্থাৎ মুনাফার উদ্দেশ্যে না, জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। যেমন বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন, প্রতিরক্ষা বিভাগ ইত্যাদি। এরপর আসো দেখো যৌথ খাত, যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান যার সমাজ কল্যাণ এবং মুনাফা, এইটার মধ্যে উদ্দেশ্য কি ছিল? এইটাই উদ্দেশ্য ছিল মুনাফা। এইটার উদ্দেশ্য ছিল কি? মানব কল্যাণ বা জনকল্যাণ। আর এইটার মধ্যে দুইটাই, এখানে সমাজ কল্যাণ একটা উদ্দেশ্য থাকবে, আবার মুনাফাও একটা উদ্দেশ্য থাকবে। ঠিক আছে? এটা শুধু মুনাফার জন্য হবে না, আর শুধু জনকল্যাণের জন্য হবে না, কিন্তু এইটা শুধু মুনাফার জন্য হবে। কি করে দেবো? আচ্ছা, তাহলে এইটা কি? এইটা দেখো, এটা হচ্ছে শুধু তোমার মুনাফার উদ্দেশ্যে পরিচালিত, আর এটা হবে কি? জনকল্যাণ। যদি আমরা লিখে দেই তাহলে লিখতেও পারি, এটা যদি আর লেখা নাই, এটা উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আচ্ছা, এই তোমরা বুঝবা না, এটা নষ্ট, এটা উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আর এইটার উদ্দেশ্য কি? এইটা হচ্ছে এই মুনাফা অর্জন হবে আর জনকল্যাণ, দুইটা এটার মধ্যে থাকবে। আচ্ছা, এই গেছে, ঠিক আছে। তাহলে এটা কি মোটামুটি বোঝা গেছে? তাহলে সামনে আগাই। তাহলে দেখো, এখন ব্যক্তিগত খাত। ব্যক্তিগত খাতকে এখন কিভাবে ভাগ করা যায়? ব্যক্তিগত মানে কি? ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে যদি আমি বলি একক মালিকানাধীন, আর একটা হচ্ছে যৌথ মালিকানাধীন। এইখানে একটা একক শব্দ বসানো যাইতো, এটা আমি বসাই নাই, যে পিছন থেকে আনছি। যদি এটাকে একক বসানো যায় তাহলে একক বসাইলেও সমস্যা নাই। তাহলে দেখো, এটা হচ্ছে ব্যক্তি মালিকানা, অর্থাৎ একক ব্যক্তি মালিকানা, আর একটা হচ্ছে যৌথ মালিকানা। যদি কোনো প্রতিষ্ঠান একজন ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা হচ্ছে একক ব্যক্তি মালিকানা,
আর যদি কোনো প্রতিষ্ঠান একাধিক ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা হচ্ছে যৌথ মালিকানা। এখন দেখো কেউ একটা একক ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানের নাম বলতে পারো? সাহস করে বলে ফেলাও। স্যার যেরকম নিজের একক ব্যক্তি মেলার যেরকম আমি নিজে একটা দোকান খুলতে পারি, ওইটা নিজের একক ব্যক্তি। এইটাই যেমন মোড়ে একটা চায়ের দোকান আমার শ্বশুরের ব্যবসা স্যার। হইতেই পারে, তোমার শ্বশুর ব্যবসা, কেউর একটা চায়ের দোকান, কেউর একটা মুদির দোকান, কেউর একটা হোটেল, অর্থাৎ যের মালিক হয়েছে একজন ব্যক্তি। হুম, তাহলে হুম, এই দেখো সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা। এখন এই ব্যক্তি মালিকানা কারবারের তোমরা সুবিধা অসুবিধাগুলো বইতে পড়বা, আমি শুধু মুখে কিছু বর্ণনা করে দেই। ব্যক্তি মালিকানাধীন কারবারের সমস্ত মূলধন একজন যোগান দেয়, অর্থাৎ ব্যক্তি মালিকানা কারবারের সমস্ত সংগঠনের কাজ ওই ব্যক্তি করে, অর্থাৎ এক্ষেত্রে অসীম দায়িত্ব থাকে, অনেক বেশি শ্রম দেওয়া লাগবে। তারপর ডিসিশন ওই ব্যক্তি একা নির্ধারণ করে। তাহলে এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলবো, না দুইটা পরে। তারপরে এখানে সমস্ত দায় দায়িত্ব ওই ব্যক্তির উপরে থাকে। লাভ হইলেও ওই ব্যক্তির, লস হইলেও ওই ব্যক্তির, সে কাউরে এই লাভ লসের জন্য কাউকে দায়ী করতে পারে না। আর সিদ্ধান্ত সে একাই মানে গ্রহণ করতে পারে। আর দেখো যৌথ মালিকানাধীন কারবারে যেখানে মূলধন একাধিক ব্যক্তি দেবে, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যেই প্রতিষ্ঠানটা গড়ে তুলবে সেটা হচ্ছে যৌথ মূলধনী কারবার। এখন দেখো যে এক্ষেত্রে তাহলে ডিসিশন কোনো ব্যক্তি একা নিতে পারে না, সবাই আলোচনা করে ডিসিশন নেবে। এক্ষেত্রে দায়িত্ব ওই ব্যক্তি মালিকানার চেয়ে তুলনামূলকভাবে একজনের কম পড়ে, শ্রম সবার মধ্যে ভাগ হয়ে যায়। লাভ লস এটা ওই ব্যক্তি মালিকানার মতো যে একজনের উপরে দায়িত্ব পড়ে, অর্থাৎ এখানে দায়িত্ব অত অসীম থাকে না। আচ্ছা যেটা আমি বলতে চাইছিলাম, তাহলে একটু বলো তো, যেটা এটা বুঝছো কিনা একটু দেখি, যে ব্যক্তি মালিকানা আর যৌথ মালিকানা এই দুই কারবারের মধ্যে কোন কারবারে কোনো সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা যায়? ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানায় তাড়াতাড়ি করা যায়, অবশ্যই। আর যৌথ মালিকানায় যৌথ সবাইকে মালিকানা তো নিয়ে। সবাইকে ভেজাল, নিয়ে হ্যাঁ, সময় বাড়ে, একজন টাইম সময় লাগে দিতে অনেক। পারবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দ্রুত দায়িত্ব। এই যে এই পয়েন্ট গুলো মিলে তোমাদের পার্থক্য আছে, যেমন সিদ্ধান্ত গ্রহণ ব্যক্তি মালিকানায় খুব দ্রুত হয়, যৌথ মালিকানায় দ্রুত হয় না। তারপর মূলধন, তাহলে কোন কারবারে মূলধন বেশি থাকে? যৌথ কারবারে। যৌথ কারবারে। এইগুলোই কিন্তু তোমার পার্থক্য। এই দুইটার মধ্যেই তুমি দেখবা যে এই পার্থক্য দুইটার মধ্যে এরকম কিছু পার্থক্য আছে বইতে, একদম সহজ, তুমি মূল জিনিসটা তোমার বুঝলেই হইলো। আচ্ছা স্যার ক্লাসে তো বুঝি, পরে খাতায় লিখতে গেলে তো ভুইলা যাই। ও তো বাসায় বসে দেখো না, এই জন্য ভুলে যাও। আচ্ছা তাহলে এইখানে বলো তো যে আর কি পার্থক্য দেওয়া যায়, যে কোন কারবারে তোমার শ্রম বেশি পড়ে, একজন ব্যক্তির ভাগে শ্রম বেশি পড়ে, অর্থাৎ দায়িত্ব কোন কারবারে বেশি থাকে একজন ব্যক্তির কাছে? কি জানি, এক মালিকানায়। এক মালিকানা, কারণ যৌথ সমস্ত দায়িত্ব, মানে না এক মালিকানা সমস্ত এক কাজই তো আর মালিকানায় মানে হ্যাঁ, একা হ্যাঁ, করতে হ্যাঁ, পারে না। হ্যাঁ, এখানে তো সমস্ত হ্যাঁ, কাজ আরে একা সবাই করতে মিলে, হয়। হ্যাঁ, হ্যাঁ আর এখানে সবাই মিলে কাজ করে, কাজ ভাগ করে নেওয়া হুম, যায়। আর ওখানে কাজে ভাগ করার কোনোই নেই। কিন্তু ব্যক্তি মালিকানা হইতে পারে সে কর্মচারী রাখতে পারে, সেটা হ্যাঁ, আলাদা হ্যাঁ, কেস। আচ্ছা এখন দেখো তাহলে যৌথ মালিকানাকে আবার ওই যে পিছনের ছকি, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। এটা ইন্টারেস্টিং, দেখো সেটা কি পার্টনারশিপ, যেটাকে বাংলায় বলে অংশীদারিমূলক কারবার। তারপর জয়েন্ট স্টক কোম্পানি, কারো থেকে আনমিউট করে দাও, আনমিউট করা আছে, মিউট করে নাও। আচ্ছা জয়েন্ট স্টক কোম্পানি এটা হচ্ছে বাংলা যেটাকে বলা হয় যৌথ মূলধনী কারবার। আর সমবায় তো বলছিলাম আমি, যে সমান অধিকার এবং সমান দায়িত্বের ভিত্তিতে যে কারবারগুলো গড়ে ওঠে। এখন আমরা একটুখানি এটা একটু দেখে নেই সংজ্ঞাটা কি। এটা হচ্ছে চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 20, অর্থাৎ এর সদস্য হচ্ছে আনলিমিটেড না, লিমিটেড, কিন্তু একজনের চেয়ে বেশি, কারণ একজন হয়ে গেলে সেটা এক ব্যক্তি মালিকানায় চলে যাবে। তাহলে আর এই কারবারটা হবে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ চুক্তিতে যেভাবে বলা থাকবে সেই চুক্তি হতে, লিখিত চুক্তি হতে পারে অথবা মৌখিক চুক্তি হতে পারে। যেমন সাপোজ একটা উদাহরণ দেই, যে 4 বন্ধু মিলে একটা কারবার তারা
ধরে নিল 4 বন্ধু মিলে একটা কারবার করবে বা একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে। সেখানে দেখো এখানে সবাই যে সমান পরিমাণে অর্থ দেবে তাও কিন্তু কথা নাই। এখন সে বলল যে আমরা 3জন তো বরিশালে কারবার করবে, 3জন বলল আমরা তো ঢাকায় থাকি, তাহলে কারবারটা আমরা মূলধন দেব, আর একজনের কথা বললো চতুর্থ জন ও শ্রম দেবে। তাহলে দেখো চতুর্থ জন কিন্তু এখানে মূলধন দিচ্ছে না, কিন্তু সে শুধু শ্রম দিচ্ছে। আর তৃতীয় 3জন তারা তোমার মূলধন দিতেছে কিন্তু শ্রম দিতেছে না। এটা চুক্তিতে উল্লেখ থাকবে যে এই হবে। আবার যদি চুক্তিতে উল্লেখ থাকে যে এই আহ, এই অংশীদারিত্ব আমি সমানভাবে নেব, অর্থাৎ মুনাফা যা হবে সমানভাবে নেব, লাভ যা হবে সমানভাবে নেব, অথবা মুনাফা যা হবে তা যে বেশি শ্রম দেয় সে ধরো বেশি নেবে, বাকিরা কম নেবে। অর্থাৎ চুক্তিতে যেভাবে উল্লেখ থাকবে সেইভাবে এই কারবারটা পরিচালিত হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? চুক্তিতে যা উল্লেখ থাকবে সেই অনুসারে। জি সদস্য স্যার। সংখ্যা হচ্ছে 2 থেকে 20। হুম। এরপরে দেখো, আর এই কোম্পানিটা জয়েন্ট স্টক কোম্পানি মানে দেশের কোম্পানি আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। আর এটা হচ্ছে চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। অর্থাৎ এটা প্রতিষ্ঠান করার জন্য তোমার লাগবে, এই যে কোনো একটা সমাজ কল্যাণ অধিদপ্তর রেজিস্ট্রেশন করা লাগবে। এটা একটা রেজিস্ট্রারি কোম্পানি হবে, অসংখ্য ব্যক্তি দ্বারা পরিচালিত। অসংখ্য ব্যক্তি দ্বারা বলতে এটারও আবার 2টা ভাগ আছে, সেই ভাগ নিয়ে বলবো। সহজভাবে যদি আমরা বলি যে এইখানে সদস্য সংখ্যা লিমিটেশন আছে, এখানেও 2টা যেহেতু ভাগ হয়ে যাবে, পরে মানে লিমিটেশন আসবে, 2টা ভাগ হয়ে যাবে, সেটা কিনে আমরা পরে কথা বলবো। তো এই অংশীদারি কারবারের চেয়ে যৌথ মূলধনী কারবারে তোমার সদস্য সংখ্যা বেশি হবে। এই 2 কারবারের মধ্যে কোন কারবারে মূলধন বেশি হবে? জয়েন্ট স্টকে স্যার। অবশ্যই জয়েন্ট স্টক, কারণ ওর চেয়ে সদস্য এখানে বেশি। এটা হচ্ছে যৌথ মূলধন, অর্থাৎ অনেক ব্যাপক মূলধন নিয়ে এই কারবারটা তোমার গঠিত হবে। এটা আইন দ্বারা প্রতিষ্ঠিত হবে এবং আইন দ্বারাই বিলুপ্ত হবে। কেউ ইচ্ছা করলে, এখানে সব কিন্তু আলোচনায় আমি লেখার মধ্যে সব আসবে না, কিন্তু বইতে আসবে। এই কারবারে এই দেখো, এই কারবারে যদি কোনো একজন ব্যক্তি 4 জন মিলে একটা কারবার গঠন করছে, পার্টনারশিপের কথা বলতেছি। আচ্ছা, এটা কই, আচ্ছা এই তোমার এই মানে পার্টনারশিপের কথা আমি বলতেছি। তাহলে দেখো যে এখানে 4 জন, যেটা বলছিলাম 4 জন ব্যক্তি মিলে একটা কারবার তৈরি করছে বা একটা সংগঠন প্রতিষ্ঠা করছে। ওই 4 জন ব্যক্তির কেউ একজন যদি এই কারবার থেকে চলে যায়, তাহলে কারবারটা ভেনিশ হয়ে যাবে। ওই 4 জন ব্যক্তির কেউ একজন যদি মারা যায়, কারবারটা ভেনিশ হয়ে যাবে। কেউ যদি দেউলিয়া হয়, কারবারটা ভেনিশ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এই যে এই কারবারে, এটাও কিন্তু 4 জন ব্যক্তি মিলেও এটা হইতে পারে, বা এটা 10 জন ব্যক্তি মিলে এই কারবারটা তোমার গঠিত হয়েছে। এই 10 জন ব্যক্তি মিলে এই কারবারটা গঠন হওয়ার পরে মনে করো এখান থেকে কেউ একজন চলে গেল, কিন্তু কারবারটা ভেনিশ হবে না। কেউ ইচ্ছা করলে তার শেয়ার অন্য একজনকে দিয়ে যেতে পারবে, কিন্তু কারবারটা থেকে যাবে। কিন্তু এক্ষেত্রে কেউ একজন চলে গেলেই কারবারটা শেষ। আর এক্ষেত্রে তোমার কেউ একজন চলে গেলেও কারবারটা শেষ হবে না। এরপরে দেখো, এরপরে আমরা যদি সমবায়ের কথা আসি, সমা হচ্ছে এই যে স্বেচ্ছায়, সমান অধিকার, সমান দায়িত্ব, এই 3টা ওয়ার্ড লাগবে। এই কারবারটা স্বেচ্ছায় তৈরি হবে, সমান অধিকার, সমান দায়িত্ব, অর্থাৎ সবাইকে সমানভাবে কাজ করতে হবে, সবাই সমানভাবে মূলধন দিবে। কিন্তু এই কারবারে, এই প্রথম কারবারে সমানভাবে মূলধন দেয় না, এই কারবারও সমানভাবে মূলধন নাও দিতে পারে, অর্থাৎ একজনের ভাগ বেশি থাকতে পারে, একজনের ভাগ কম থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে সবাই সমান কাজ করবে, সমান দায়িত্ব নেবে, সমান অধিকার থাকবে, লাভ যা হবে সেই সমান পাবে। এইখানে যা লাভ হবে এই কারবারে, সেটা চুক্তি অনুসারে নেবে। এইখানে যার যত শেয়ার আছে সে তত লাভ পাবে, লস পাবে। এই ক্ষেত্রে লাভ লস নিয়েও আবার তোমার পরবর্তীতে কথা আছে। তাহলে এই সমবায়ের কথা আসলেই স্বেচ্ছায়, সমান অধিকার এবং সমান দায়িত্বের ভিত্তিতে এই কথাগুলো এখানে চলে আসবে। এরপরে দেখো, এই যে পার্টনারশিপ, এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেই দুটো তো সাধারণ পার্টনারশিপ আর হচ্ছে সীমিত পার্টনারশিপ। সাধারণ পার্টনারশিপ হচ্ছে যেই কারবারের লাভ লস সবাই সমান ভাগে ভাগ করে নেবে, অর্থাৎ সবাই দায়িত্ব সমান থাকবে। সেটা হচ্ছে তোমার
সাধারণ পার্টনারশিপ। আর সীমিত হচ্ছে যে যে ক্ষেত্রে দায় দায়িত্ব একজন দুইজন আর ব্যক্তির উপর বর্তাবে, এটা অবশ্যই চুক্তিতে থাকবে। এখানে যাই যা ঘটুক সব চুক্তি অনুসারেই ঘটতে হবে। তাহলে এটার উদাহরণটা পরে আনলে ভালো হইতো। আচ্ছা, এরপরে দেখো তাহলে এটা যে তাহলে এটা কি পাবলিক লিমিটেড আর হচ্ছে প্রাইভেট লিমিটেড, এইটা বেশি ইম্পর্টেন্ট, এখানে বেশি সময় দেবা। পাবলিক লিমিটেড কথার মধ্যেই বুঝায়, আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। এখানে এই কারবারের এই যে আগেই বলছিলাম যে এখানে পাবলিক লিমিটেড কোম্পানি হবে যেই কোম্পানি বাধ্যতামূলকভাবে তাদের শেয়ার জনগণের উদ্দেশ্যে বিক্রি করবে। জনগণকে বিক্রি করা যাদের বাধ্যতামূলক হবে তারা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যেই কোম্পানির শেয়ার জনগণের উদ্দেশ্যে বিক্রি হবে না, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে বিক্রি করতে পারবে, ক্রয় বিক্রি করতে পারবে। 10 জন পার্টনার আছে, একজন চলে গিয়ে আর একজনের কাছে সে হস্তান্তর করে দিতে পারে। আবার তোমার নতুন একজন লোকও এখানে আসতে পারে, কিন্তু এর উৎপাদিত এর মালিকানা জনগণের হাতে থাকবে না। এইটার মালিকানা জনগণের হাতে থাকবে না, অর্থাৎ সদস্যদের মধ্যে থাকবে। আর এইটার মালিকানা জনগণের কাছে থাকতে হবে। তাহলে দেখো পাবলিক লিমিটেড আর এটা হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড। এটা নিয়ে আমি সামনে আবার দরকার হয় যে একটু পরে আর একটু কথা বলবো, কারণ সদস্য সংখ্যা এটা আসে নাই, আসতেছে। আর এইটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে দেখো একটা হচ্ছে উৎপাদন সমবায় আর একটা হচ্ছে ভোক্তা সমবায়। অর্থাৎ উৎপাদকরা মিলে যে সমবায় কারবারটা গড়ে তোলে সেটা হচ্ছে উৎপাদন সমবায়। যেমন উৎপাদকরা কোনো একটা, যেমন ধরো মনে করলা যে মিষ্টি উৎপাদন কয়েকজন মিলে তারা সমান অধিকারে মিষ্টি তৈরি করবে, বা কাপড় উৎপাদন তারা সবাই মিলে কাপড় উৎপাদন করবে, বা কাঁচামাল সংগ্রহ করবে, কাঁচামাল সংগ্রহ করে করে তারা করবে। তাহলে এটা হচ্ছে উৎপাদনকারীরা যেই সমবায় প্রতিষ্ঠানটা করে উঠবে সেটা হচ্ছে উৎপাদন সমবায়। আর ভোক্তা মিলে মানে কনজিউমাররা, ক্রেতারা মিলে যেই সমবায়টা গঠন করবে সেটা হচ্ছে তোমার ভোক্তা সমবায়। এরপরে দেখো যেটা আমরা বলতেছিলাম, এই যে কথাটা বলতেছিলাম যে সাধারণ পার্টনারের ক্ষেত্রে যৌথ দায়, অর্থাৎ সবাই দায় এখানে সমান, যদি লাভ লস যাই হোক সবাই যদি সমানভাবে ভাগ করে নেয় তাহলে সেটা হচ্ছে কি সাধারণ পার্টনারশিপ। এই ক্ষেত্রে ধরো এই 4 জন মিলে, যেটা উদাহরণ বলছিলাম, 4 জন মিলে একটা কারবার গঠন করছে, কিন্তু একজন আর ভুলে কারবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই যে সাধারণ পার্টনারশিপে ওই একজনের ভুলে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি সবাই সমানভাবে ভাগ করে নেবে। বিষয়টা বুঝছো? ক্ষতি জারি হোক সেই সমানভাবে ক্ষতি ভাগ করে নেবে, অর্থাৎ লাভ লস যাই হোক সমানভাবে ভাগ করবে, চুক্তিতে উল্লেখ থাকতে হবে অবশ্যই। আর এইটার ক্ষেত্রে হচ্ছে একক দায়, অর্থাৎ একজনের যদি দায় বেশি থাকে একজনের যদি দায় কম থাকে, অর্থাৎ এক্ষেত্রে ওইরকম চুক্তিতে উল্লেখ থাকা অবস্থায় যদি দায়িত্ব কেউ, অর্থাৎ সমানভাবে দায়িত্ব যদি পালন না করে তাহলে সেটা হচ্ছে একজন দায়িত্ব বেশি পালন করবে একজন দায়িত্ব কম পালন করবে চুক্তি অনুসারে, তাহলে সেটা হচ্ছে সীমিত পার্টনারশিপ। আর পাবলিক লিমিটেডটা দেখো জনসাধারণের রূপে শেয়ার বিক্রি করে। এখানে কিন্তু ইসের কারণে আমি অনেক কিছু এখানে আনতে পারিনি। তো দেখো এই পাবলিক লিমিটেড কোম্পানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা জনগণের কাছে শেয়ার বিক্রি করতে বাধ্য হবে। এই পাবলিক লিমিটেডের সদস্য সংখ্যা হচ্ছে বইতে আছে 7 থেকে অসীম, অর্থাৎ এটা হচ্ছে আনলিমিটেড সদস্য সংখ্যাও এখানে হতে পারে। এটা একটা ব্যাপক মূলধন নিয়ে এই কারবারটা তোমার গঠিত হবে। এখানে প্রত্যেকটা সদস্যের ভোটাধিকার থাকবে, অর্থাৎ এই সংগঠন পরিচালনার জন্য কাকে সে পরিচালক বানাবে বা নেতা বানাবে এগুলো কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ভোট দিবে। এটা হচ্ছে এক কথায় যদি আরো সহজভাবে বলতে চাই তাহলে পাবলিক লিমিটেড কোম্পানিকে শেয়ার বাজারে শেয়ার বিক্রি করতে হয়। যেমন ধরো আমাদের শেয়ার বাজারে যে সব কোম্পানিগুলো আছে সব হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ এই জনগণের একটা অংশীদারিত্ব এই কোম্পানিগুলোর মধ্যে থাকে। যেমন তোমার এবি ব্যাংক, তোমার যদি ধরো এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন বেক্সিমকো, তারপর এ ধরনের অনেক ধরনের আইএফআইসি ব্যাংক, বিভিন্ন ব্যাংকগুলো আছে সেইগুলা এই কোম্পানির মধ্যে চলে আসবে। তারপর বিভিন্ন বেস্টেক্স, তারপর ওষুধ কোম্পানি এই বিকন ফার্মা, তারপর স্কয়ার, এগুলো হচ্ছে তোমার পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ তোমরা শেয়ার বাজার দেখো, শেয়ার বাজার না দেখলেও শেয়ার বাজারে যেই সব কোম্পানিগুলো
নামের তালিকা দেখা যায় সবগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যার সদস্য সংখ্যা তোমার 2 থেকে 50 জন, এটা কিন্তু লিমিটেড হয়ে গেল, আর ওইটা ছিল আনলিমিটেড 7 থেকে অসীম। আর এই ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 50 জন, এটা হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরা কি বাধ্যতামূলকভাবে শেয়ার জনগণের উদ্দেশ্যে সে বিক্রি করবে না, এরা শুধু কি নিজেদের মধ্যে নিজেরা শেয়ার হস্তান্তর করবে, অর্থাৎ একজনের শেয়ার আর একজনে দেবে। সে বাইরের একজনের কাছে বিক্রি করতে পারে, কিন্তু সে আবার ওই কোম্পানির তখন মালিক হয়ে যাবে। অর্থাৎ এই কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই কোম্পানির মালিকরা জনগণ এই কোম্পানির মালিক হবে না, শুধু সদস্যরা এই কোম্পানির মালিক হবে, এবং তারা নিজেদের মধ্যে নিজেরা শেয়ার বিক্রি করতে পারে বা অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করতে পারে, কিন্তু সাধারণ জনগণের উদ্দেশ্যে তারা শেয়ার বিক্রি করবে না। তোমরা একটু বইতে এটা দেখো, এই যে আজকে আমি যেটা পড়াই দিলাম এটা যদি বইতে না দেখো তাহলে বিষয়টা কিন্তু তোমার কাছে জটিল হয়ে যাবে। এখন তোমরাই বলছো এখন অনেক কিছু সহজ মনে হয়, কিন্তু এরপর তুমি বইতে দেখো, বইতে দেখে এটা জাইনে রাখো যে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য কিন্তু আসে। এরপর দেখো, এটা হচ্ছে ভোক্তা কর্তৃক গঠিত, যেটা আগেই বলছিলাম। আর এটা হচ্ছে তোমার এখানে তো উল্টো হয়েছে, উল্টো গেছে না, 1 মিনিট একটু সাইডে দেই। এক মিনিট, এইটা যাবে এই পেশে আর এইটা এই পেশে। আচ্ছা, এটাতে বলতেছিলাম, এটা হচ্ছে ভোক্তা হচ্ছে কি ভোক্তা কর্তৃক গঠিত, আর এটা হচ্ছে উৎপাদক উৎপাদক কর্তৃক গঠিত। তাহলে দেখো যে এইখানে আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করাই চেষ্টা করছি। এরপর যদি তোমরা বই দেখো তাহলে বই দেখে এই বিষয়গুলো তোমাদেরকে আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং আমার মতে আজকেই তোমরা একটু বইটা দেখে রাখবা, তাহলে তোমাদেরকে সহজ হবে। এরপর আসো সরকারি খাত, অর্থাৎ আমরা এইমাত্র ব্যক্তি মালিকানা আলোচনা করছি, এখন আমরা সরকারি খাত নিয়ে আলোচনা করব। তাহলে ওই যে আমরা প্রথম সাকি সরকারি খাতকেও আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম, 5টা ভাগে, কথা কও, 3টি। 3 ভাগে, গুড। 3 ভাগে আমরা ভাগ করছিলাম, সেটা কি কি ছিল? একটা ছিল পাবলিক কর্পোরেশন, সরকারি কর্পোরেশন, আর একটা ছিল বিভাগীয় সংগঠন। এখন দেখো পাবলিক কর্পোরেশনটা কি, যে কোম্পানি আইনের ভিত্তিতে গঠিত ও পরিচালিত যার শেয়ারের ন্যূনতম 50 ভাগ সরকারের হাতে থাকে, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে সরকারি কর্পোরেশন, অর্থাৎ রাষ্ট্রীয় আইনগত কাঠামোর ভিত্তিতে পরিচালিত সরকারি সংস্থা, যেটা হচ্ছে যেমন ধরো এইটা নিয়ে একটু কথা বলি, মানে একটু ক্লিকটা আগে পড়ে গেছে, এটা নিয়ে আলোচনা করা হয়নি জন্য। আচ্ছা, কোম্পানি আইনের ভিত্তিতে, যেটা হচ্ছে বাংলাদেশে একটা প্রচলিত কোম্পানি আইন আছে, সেই কোম্পানি আইনের ভিত্তিতে যেটা হবে এইটাই কিন্তু পাবলিক লিমিটেডের, এই যে এই পাবলিক লিমিটেডের এই ধরনটাই হচ্ছে ওই যে পাবলিক লিমিটেড কোম্পানির কাছাকাছি একটা ধারণা, যে যেখানে আইন দ্বারা প্রতিষ্ঠিত হবে, আইন দ্বারা বিলোপ হবে, কিন্তু ওই কোম্পানি যেমন শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানির মালিকানা যদি শেয়ার বাজারের ওই ধরনের কোম্পানির মালিকানা যদি 91% সরকারের হাতে থাকে, আর যদি 49% অর্থাৎ ন্যূনতম 50%-এর উপরে যদি সরকারি হাতে থাকে, আর যদি তোমার 50%-এর নিচে জনগণের হাতে থাকে, তাহলে সেটা হবে কি, জনগণ বলতে পাবলিকের হাতে থাকে, তাহলে সেটা হবে কি তোমার মানে জনগণ না, ঠিক ব্যক্তির হাতে যদি থাকে, তাহলে কোম্পানির 50%-এর উপরে শেয়ার যদি সরকারের হাতে থাকে এবং 50%-এর নিচে যদি ব্যক্তির হাতে থাকে, তাহলে সেটা হবে কি পাবলিক কর্পোরেশন, ঠিক আছে, বা পাবলিক সংগঠন। আর সরকারি কর্পোরেশন এটা হচ্ছে তোমার রাষ্ট্রীয় আইনের কাঠামোর ভিত্তিতে পরিচালিত সংস্থা, যেমন বাংলাদেশ পাট কল সংস্থা, জীবন বীমা সংস্থা, কৃষি উন্নয়ন সংস্থা, এটা হচ্ছে
সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যার মুনাফা অর্জন নয়, জনকল্যাণের উদ্দেশ্যে যেই সমস্ত কর্পোরেশন গুলো প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে কি তোমার সরকারি কর্পোরেশন। আচ্ছা, বিএডিসি এই এই টার্ম এইটা শব্দটা কোথাও পেয়েছো কিনা তোমরা? আবার বিএডিসি একটু বলেন স্যার। বিএডিসি বিএডিসি স্যার, শোনা শোনা লাগে, এখন ঠিক মতন মনে পড়ছে না স্যার। আমার বাসা বিএডিসির সামনে, তো এই জন্য আমি ছোটকালে তুই বিএডিসি জানি। বুঝছো? বিএডিসি হচ্ছে এইটাই এই যে বাংলাদেশ এগ্রিকালচার উন্নয়ন মানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ও জি ঠিক আছে? স্যার। এইগুলো হচ্ছে তোমার সরকারি কর্পোরেশন। জীবন বীমা, পাটকল সংস্থা, এটা কিন্তু আমি দুই একটা উদাহরণ আনছি, বইতে অনেক ধরনের উদাহরণ আছে, সেই উদাহরণগুলো তুমি বইতে দেখবা। আমাদের কিন্তু লেকচার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কয়টা বাজে? আচ্ছা যাই বাজুক। আচ্ছা, বিভাগীয় সংগঠন এটা হচ্ছে কি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে বিভাগগুলো থাকে, যেমন ধরো ডাক বিভাগ, সড়ক বিভাগ, অর্থাৎ ডাক মন্ত্রণালয়ের আন্ডারে ডাক বিভাগ থাকে, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের আন্ডারে সেতু বিভাগ থাকে, তারপরে সড়ক ও জনপথ, এখানে সড়কটা দুইবার আছে। আচ্ছা, প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্ডারে প্রতিরক্ষা বিভাগ থাকে। এই যে এইগুলো হচ্ছে বিভাগীয় সংগঠন। এই থেকে যে এর উদ্দেশ্য হচ্ছে জনগণের উদ্দেশ্যে সেবা প্রদান করা। যেমন কি করে সেতু, সে সেতু নির্মাণ করে জনগণকে তোমার সেবা বা জনকল্যাণের সেতু করে। ডাক বিভাগ এক জায়গা থেকে আরেক জায়গা, অর্থাৎ একদম সম্পূর্ণভাবে জনকল্যাণের উদ্দেশ্যে এই সমস্ত এগুলো পরিচালিত হয়। তাহলে দেখো যে সরকারি খাতের হচ্ছে পাবলিক কর্পোরেশন, সরকারি কর্পোরেশন এবং বিভাগীয় সংগঠন। আজকে আমরা যে আলোচনার মধ্যে যেগুলো করলাম, এর মধ্যে তোমাদের কাছে কোনো জটিল কোনো বিষয় মনে হয়েছে কিনা? না স্যার। মোটামুটি সহজই ছিল। তাহলে এই চ্যাপ্টার নিয়ে, হ্যাঁ একটা চ্যাপ্টার নিয়ে আসলে তো আমাদের এখন আগের মতো তো আর কত ক্লাস হয় না, তোমাদেরকে একটু মানে একটু তো বুঝতেই হইবে যে আসলে আগে একটা ক্লাস যত করতে পারতো, এখন তোমরা সপ্তাহে ক্লাস পাও একটা। আগে কি সপ্তাহে একটা ক্লাস পাইতা? 3 দিন ক্লাস থাকলেও তুমি 3 দিনে, এখন কি সপ্তাহে একটা পাও না ক্লাস? হ্যাঁ। আর আগে যদি তুমি ক্লাস খোলা থাকা অবস্থায় যদি 4টা ক্লাস করতা, তাহলে যদি 3 দিনও আসতা, তাহলে 3 4 12টা ক্লাস হতো। যদি তুমি 3টে ক্লাস করতা, তারপরে তোমার 3 দিনে 9টা ক্লাস হইতো। তাহলে দেখো একটা ক্লাস। তাহলে এই ক্লাসের এই দায়িত্বগুলো তোমাদেরকে নিজেদের একটু বাসায় পড়ে এই গ্যাপগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। আর পড়ালেখা অত জটিল না। আরে এখন তো 4th ইয়ার উঠেই গেছো, পড়ালেখা ছিল ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে যে অনেক একটু ক্রিটিক্যাল ছিল প্রথম। এখন তো আসলে অত ক্রিটিক্যাল কিছু নাই। তাহলে তোমরা বাসায় বসে এগুলো অবশ্যই ভালো করে দেখবা, ঠিক আছে? তাহলে জি স্যার। সর্বশেষ এই তো, চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদের পাতায় আমরা চলে আসলাম। আর এখন বলো, এখন তাহলে আমরা শেয়ার স্ক্রিন দিয়ে চলে যাই। এরপরে 12 জন আসছো নাকি? সবাই একটু ক্যামেরাটা অন করো তো। ক্যামেরা অন করে দাও। তোমরা মোটামুটি 11 জন আসছে, 11 জনের মোটামুটি ভালোই তো সারা হয়েছে। তাহলে ঝুমে কি ক্লাস করবে এরপর? জি স্যার। জি স্যার, করব ইনশাআল্লাহ। মনে হয় ঝুমে ক্লাস করাটা একটু ভালো হয়। এই I-120 কে স্যার আমি কই অন করো? তৃষ্ণা। কে? আর নামও দেখি তৃষ্ণা। না। ও তৃষ্ণা। তৃষ্ণা দত্ত। জি স্যার। এ কোথায়? কি জানি ওই ওরা দেখলাম যে কমেন্ট করে। কি জানি ওর নাম? গৌরনদী কি বাড়ি, ওর স্যার? নাম জানি কি? ভুলে গেলাম। স্যার আমি তো কে? কলি আর আমি আছি গৌরনদী। এই তোরা কি ক্যামেরা অফ করে রাখছিস কেন? ক্যামেরা অন করো। খোল একটু দেখি, অন কর দেখি একটু। দেখি সবাই তুলি? একটু দেখি। পাপিয়া অফ করে রাখছে। এই পাপিয়া, আচ্ছা, কি যেন ওর নাম? কি জানি দেবলি নাকি?
দেখছো এই মুহূর্তে দিবা 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 স্যার দিবা হ্যাঁ হ্যাঁ দিবা কই দিবা তো দেখি- আছে বোধহয় কই এখানে আছে আছে নাকি এখানে 11 জন আছে দিবা নাই মনে হয় ও না দিবা নেই দিবা তুই থাকবে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো স্যার একটা কোশ্চেন ছিল স্যার, অবশ্যই আমাদের বলো। কি এক্সাম হবে? এক্সাম এখন হবে কারণ এক্সাম তোমাদের তো আসলে চতুর্থ তোমরা তো আবার শুরুই করলা তোমাদের আগের এক্সামে রেজাল্ট আসছে হ্যাঁ স্যার তার মানে আমাদের তো ইয়ার লস যাবে, মানে কেন? লস হবে না এবার? তোমাদের আগের ইয়ারের তোমাদের এই থার্ড ইয়ারের রেজাল্ট আসছে না না স্যার, স্যার সবাই তো তুমি না, ফোর্থ স্যার। ইয়ারে উঠছো আর যাদের পরীক্ষা তারা এইভাবে না হোটেলে উঠি নাই এখনো না এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ধরন অনুসারে ওঠা বলতো, এটা বলা যায় তো তোমাদের ইনশাল্লাহ এর মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে আর কি করবা সমস্ত তো তোমাদের তো শুরু সবে মাত্র আর আমাদের তো পরীক্ষা অনেক দেরি আছে না স্যার দেরি আছে তোমাদের পরীক্ষা ন্যাচারালি দেরি আছে তা তোমরা ওই ভরসায় থাইকো না যে অটো গলা ধাক্কা পাস পাবা আর ফাইনাল তো গলা ধাক্কা পাস দেবে না বুঝছো স্যার একটু অটো পাস দিলে ভালো হতো অটো টটো চালাইতাম অটো পাস দিয়ে অটো চালাবা ভালো তো এতে পাস করা লাগিয়ে দিয়ে অটো চালাইতে পারো আমার একটু উঠাইস তো গাড়িতে। আমাদের শাহজাদি কোথায় শাহজাদির মোবাইল নষ্ট হয়ে গেছে শাহজাদি পরশুদিন ও। আসছিল ওই যে তোমরা দেয়ালিকা করছিলা ওই দেয়ালিকার জন্য পরশু আসছিল শাহজাদি ওর মোবাইলটা কি নষ্ট আর কি স্যার এই ক্লাসটা কি আমরা গ্রুপেও পাবো হ্যাঁ এটাকে আমি দেবো আবার ওই করে দেবো আমি পিডিএফ ফাইল করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো আর এটাকে আমি গ্রুপে আনলোড মানে জি আপলোড স্যার করে দেবো সেটাই ভালো হয় তাহলে থাকলো ক্লাসটা এটাকে প্রথমে আমি দেবো কি বলে ইউটিউবে দেবো ইউটিউব থেকে তারপর গ্রুপে দেবো তাই ইউটিউব মোটামুটি ইউটিউব আছে একটা সুবিধাও আছে যারা ফেসবুক বা অন্যের সাথে সংশ্লিষ্ট না ইউটিউবে ওই আমার চ্যানেল বা যার চ্যানেল থাকুক এটা তোমার সাবস্ক্রাইব করে রাখলে তুমি যে কোনো সময় ইউটিউবে গিয়াও যদি প্রয়োজন হয় তোমাদের কতটুকু প্রয়োজন হয় এইটা হইলো কথা পড়ালেখার প্রয়োজন খুব একটা হয় কি? কথা কও না কেন? তো ঠিক আছে সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ জি স্যার আপনিও ভালো আল্লাহ থাকবেন হাফেজ। আপনিও ভালো আসসালামু আলাইকুম থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। আপনিও ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম